টাকার লোভ বড় সাংঘাতিক। ক্লাইভ বড়লোক হয়েছে মুর্শিদাবাদের দৌলতে। অন্যরাই বা বাদ যায় কেন? তারাও হতে চায় ধনী। তারা এসেছে টাকা লুটতে। এতে কার কি ক্ষতি হলো, কে মরল, কে বাঁচল, হিসেব করার প্রয়োজন কি? তাই গোপনে শুরু হয়েছে আবার ষড়যন্ত্র। ষড়যন্ত্র সফল হলেই টাকা আসবে, এই সত্যটা বুঝে নিয়েছে ইংরেজ সেই পলাশির যুদ্ধের সময় থেকেই। নবাব তো এখন আর কেউ নয়, ক্ষমতা যা কিছু কোম্পানির। তাই কোম্পানির সঙ্গে গোপন বৈঠক হলো মির্জাফরের জামাই মীর কাসেমের। কাটা দিয়ে কাটা সরাতে হয়। মীর কাসেম নবাব হলে কে কত টাকা পাবে সেই বিষয়ে মীমাংসা হলো সবার আগে। সবচেয়ে বড় অঙ্কটা রাখতে হয়েছে গভর্নর ভেন্সিস্টার সাহেবের জন্য। এই যজ্ঞের প্রধান পুরোহিত তো তিনি। ঝড়ঝাপটা আছে, আছে কত রকমের ঝক্কি, সবই তো তখন সামলাতে হবে তাকেই। তাই বরাদ্দটা তার দিকে বেশি রাখতেই হবে। দায়িত্ব বেশি, খরচাও বেশি। খুশি হয় ভ্যানসিস্টার্ট, খুশি অন্য সদস্যরাও। তাদের ভাগটাও তো কম নয়। পাকাপাকিভাবে চুক্তি হয়ে গেল। হিরাঝিল প্রাসাদে বসে কিছুই জানতে পারল না মির্জাফর। এবার কিন্তু এই ষড়যন্ত্র থেকে দূরে থাকলো জগৎ শেঠ। হঠাৎ একদিন মীর কাসেমের সৈন্যরা অবরোধ করল নবাবের প্রাসাদ। এগিয়ে এলো না কেউ নবাবের সাহায্যে। গুরুদেব ক্লাইভ বিলেতে, ভ্যানসিস্টার্ট নির্বাক। মির্জাফর বুঝল সব, করার কিছুই নেই। তাই মেনে নিল ভাগ্যকে। গদিচ্যুত হলো মির্জাফর। প্রিয়তমা মণি বেগমকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো প্রাসাদ ছেড়ে। চলে গেল সোজা কলকাতায়। মসনদে বসল মীর কাসেম। শ্বশুরকে তাড়িয়ে দিয়ে বসল জামাই। মীর কাসেম চতুর, বুদ্ধিমান এবং স্বাধীনচেতা নবাব। সে জানত নবাব হলেও ক্ষমতা থাকবে না তার হাতে। ক্ষমতা কোম্পানির, কারণ কোম্পানি নবাব করেছে মীর কাসেমকে। প্রয়োজনে আবার তাকে নামিয়ে করবে হয়তো অন্য কাউকে, যেমন মির্জাফরকে গদিতে বসিয়েছিল ইংরেজ, আবার নামিয়েও দিয়েছে সেই ইংরেজ। তাই মীর কাসেম চেষ্টা করেছে ইংরেজের প্রভাব খর্ব করতে, তাদের প্রভাব থেকে নিজেকে এবং মসনদকে মুক্ত রাখতে। মীর কাসেম জানে শেঠবাড়ির প্রভাব। মহিমাপুরের অদৃশ্য সংকেতে ভোজবাজির মতোই ওলট পালট হয়ে গেছে নবাবের মসনদ। তাদের প্রভাব অতুলনীয় এবং আজও অপ্রতিহত। শেঠদের সঙ্গে আবার ইংরেজদের ভাব গলায় গলায়। শেঠদের আছে টাকা, ইংরেজদের আছে বাহুবল। এই দুই শক্তির যোগফল তাই মারাত্মক। এই সত্য জানে মীর কাসেম, অভিজ্ঞতা তাকে জানিয়ে দিয়েছে। তাই সে চেষ্টা করেছে এদের প্রভাব খর্ব করতে, মসনদকে স্বাধীন রাখতে। মসনদে বসেই সমস্যা। রাজকোষ শূন্য, সৈন্য সামন্তদের মাইনে বাকি অনেক দিনের। প্রজাদের অবস্থাও সঙ্গীন। এদিকে চুক্তির টাকা মিটিয়ে দিতে ইংরেজদের উপর্যুপুরি তাগাদা, ওদিকে শাহজাদা ওত পেতে বসে আছে। কিছু টাকা দিয়েছে শেঠ বাড়ি। জগৎ শেঠের হাত এখন আর দরাজ নয়। নতুন করে কর বসিয়ে টাকা আদায়ের ব্যবস্থা হলো। ইংরেজদের টাকার চাহিদা মেটাতে খেসারত দিতে হয়েছে সাধারণ প্রজাকে। এইভাবে দিনে দিনে কর বৃদ্ধি হয়েছে আর তার মাসুল গুনেছে সাধারণ প্রজা। জমিদারদের নাভিশ্বাস উঠেছে। মীর কাসেম কর বাড়ানোর প্রস্তাব করলে প্রতিবাদ জানিয়েছে জগৎ শেঠ। গ্রাহ্য করেনি নবাব। কোম্পানির কাছে বিকিয়ে থাকতে রাজি নয় সে। যে কোনোভাবেই হোক কোম্পানির প্রভাব থেকে তাকে মুক্ত হতেই হবে। খরচ সংক্ষেপ হলো, ছাঁটাই হলো বহু কর্মচারী। বিলাসিতা সম্পূর্ণ বন্ধ। নবাব যেন বেপরোয়া, যে কথা সেই কাজ। জোর জবরদস্তিতে টাকা আদায় হলো। রাজস্বের পরিমাণ বেড়ে গেল অনেক। কোম্পানির সব পাওনা মিটিয়ে দিল নবাব। মীর কাসেম মসনদে বসার পরেই কলকাতার টাকশাল সব রকমের সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে নবাবের কাছ থেকে। কোম্পানির দীর্ঘদিনের চেষ্টা সফল হয়েছে। গুরুত্ব কমে গিয়েছে মুর্শিদাবাদের টাকশালের। মীর কাসেম বুঝেছে যে মুর্শিদাবাদে থেকে ইংরেজদের প্রভাব এড়ানো শক্ত। মুর্শিদাবাদের দরবারে ইংরেজদের অবাধ যাতায়াত, পাশেই কাশিমবাজার কুঠি। গোপনীয়তা থাকে না। তাছাড়া মুর্শিদাবাদে বিশ্বাসঘাতকের অভাব নেই। কার ভূমিকা কখন কি হবে আন্দাজ করা যায় না। অভিজ্ঞতা থেকেই নবাব অনেক কিছু শিখেছে। তাই অনেক ভেবেচিন্তে মীর কাসেম রাজধানী স্থানান্তরিত করেছে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে। তার পরিকল্পনা অনেক। ইংরেজকে কাবু করতে হলে, সুবাকে বাঁচাতে হলে চাই শক্তি, অবশ্যই সামরিক শক্তি। নবাবী সেনাকে করতে হবে আরও জোরদার। কারো ওপর নির্ভর করলে চলবে না। উৎপাদন করতে হবে সামরিক সরঞ্জাম। তৈরি হয় নবাব। নবাবের নির্দেশে মুঙ্গেরে গড়ে উঠল গোলাগুলি, কামান আর বন্দুকের কারখানা। সেনাবাহিনীকে আরও সুশিক্ষিত, আরও রণকুশলী করে তোলার ব্যবস্থাও চলল পাশাপাশি। এসব কাজের ভার দেওয়া হলো গ্রিগরি ও মার্কার নামে দুজন আর্মেনীয় এবং সম্রু নামে একজন ইংরেজের ওপর।
ইংরেজদের বন্দুকের তুলনায় মুঙ্গেরের কারখানায় তৈরি বন্দুক হলো অনেক মজবুত, একথা স্বীকার করেছে অনেক ইংরেজ ঐতিহাসিক। কারখানা তৈরির সব খবরই পেয়েছে ইংরেজ কাউন্সিল, টনক নড়েছে তাদের। তারা বুঝতে পারছে নবাবের উদ্দেশ্য। মীর কাসেম জানে জগৎ শেঠের সঙ্গে যোগাযোগ আছে ইংরেজদের আর গদিচ্যুত নবাব মির্জাফরের। জগৎ শেঠের প্রভাব তখনও অম্লান, তার আঘাত অব্যর্থ। জগৎ শেঠ মুর্শিদাবাদে থাকলে নিমিষে অঘটন ঘটা সম্ভব। তাই মীর কাসেমের আদেশে নবাবী সৈন্য হঠাৎ একদিন অবরোধ করল মহিমাপুরের প্রাসাদ। মহতাব চাঁদ আর স্বরূপ চাঁদকে সসম্মানে বন্দী করে নিয়ে যাওয়া হলো মুঙ্গেরে। চোখে চোখে রাখলে আশঙ্কাটা কমবে। খবর শুনে ক্ষুব্ধ হলো ইংরেজ। ক্লাইভের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তারা। রক্ষা করতে ব্যর্থ হয়েছে মহিমাপুরের স্বার্থ। ভ্যানসিস্টার সাহেব নবাবের কাছে চিঠি লিখে দাবি জানালো অবিলম্বে শেঠদের ছেড়ে দিতে। ইংরেজদের দাবি গ্রাহ্য করল না নবাব। বেশ কিছুদিন ধরে শুল্ক নিয়ে বিবাদ তো চলছেই ইংরেজদের সঙ্গে। ইদানিং নবাব আদেশ দিয়ে বাণিজ্য শুল্ক উঠিয়ে দিয়েছে। নবাবের আদেশ দেশি বিদেশি যে কেউ বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এই আদেশের ফলে কোম্পানির স্বার্থ নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একচেটিয়া ব্যবসার সমাধি। চরম আঘাত হেনেছে মীর কাসেম। এই আঘাত হজম করা সম্ভব নয়। বিবাদ উঠেছে চরমে। ইংরেজ নাসরবান্দা, মীর কাসেম সিদ্ধান্তে অটল। মীমাংসার সূত্র নেই, সংঘর্ষ অনিবার্য। কোম্পানির কর্তারা ভেবেচিন্তে স্থির করল মসনদ থেকে সরাতে হবে মীর কাসেমকে। গদিচ্যুত মির্জাফরকেই আবার বসাতে হবে মসনদে। 1763 সালের 19 জুলাই পলাশীর কাছে প্রথম যুদ্ধে পরাজিত হয় নবাব সৈন্য। অসীম বীরত্বে যুদ্ধ করে প্রাণ দিয়েছে নবাবের বিশ্বস্ত সেনাপতি মোহাম্মদ তাকি। 4 দিন পরে ইংরেজদের দ্বিতীয় আক্রমণে মতিঝিলের কাছে সংগঠিত নবাব সৈন্য ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। ইংরেজ দখল করে নিয়েছে মুর্শিদাবাদ। 25 জুলাই 1763 সাল ইংরেজদের সহযোগিতায় আবার মসনদে বসেছে মির্জাফর। মুর্শিদাবাদের মসনদে একমাত্র মির্জাফরই বসেছে দুবার। মীর কাসেম তখনও বাংলা ছাড়েনি। তখনও সে হীন বল নয়। ইংরেজকে পাল্টা আঘাত হানতে সে দৃঢ় প্রতিজ্ঞ। লড়াই করে সে জিততে চায়, দেখাতে চায় ইংরেজদের তুলনায় নবাবের শক্তি কিছু কম নয়। গোপন প্রস্তুতির শক্ত ভিতের উপর দাঁড়িয়ে মীর কাসেম প্রতিজ্ঞায় অটল। কিন্তু ভাগ্য বিরূপ। গিরিয়ার যুদ্ধে পরাজিত হয়েছে মীর কাসেমের বাহিনী। বিপর্যয় রোধ করতে পারেনি সেনাপতি সমরু, মার্কার আর আসাদুল্লাহ। গিরিয়ার পর উধুয়ানালা মীর কাসেমের সবচেয়ে শক্ত এবং সুরক্ষিত ঘাঁটি। সর্বশক্তি নিয়োগ করেছে মীর কাসেম। প্রায় 16,000 নতুন সৈন্য পাঠিয়েছে উধুয়ানালায়। সঙ্গে এসেছে সেনাপতি আরাটুন, জাতিতে আর্মেনীয়। সব মিলিয়ে উধুয়ানালায় মীর কাসেমের সৈন্য সংখ্যা দাঁড়ালো প্রায় 40,000। কিন্তু শুধু সৈন্য বলই যুদ্ধজয়ের মাপকাঠি নয়, সেই সঙ্গে প্রয়োজন রণকৌশল, কূটবুদ্ধি, সাহসিকতা এবং সতর্কতা। একটার সঙ্গে আর একটা জড়িত। তাই মীর কাসেমের সৈন্যদের অসতর্কতার সুযোগে দুরূহ বাধা অতিক্রম করে অতর্কিতে আক্রমণ করল ইংরেজ সেনা। বাধা দেওয়ার অবকাশ পায়নি মীর কাসেমের সৈন্যবাহিনী। প্রচুর সৈন্যবল থাকা সত্ত্বেও বিপর্যয় রোধ করতে পারেনি নবাবের সুশিক্ষিত সেনাপতিরা। উধুয়ানালার পরাজয় বাংলার মুসলমান গৌরবের সমাধি। কেউ কেউ মনে করে কোনো সেনাপতির কূটবুদ্ধির অভাব, কারো বিশ্বাসঘাতকতা, আবার কারো কারো সাহসিকতার অভাব এবং সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রে মীর কাসেমের অনুপস্থিতি, এই সবের যোগফলেই উধুয়ানালার বিপর্যয়। উধুয়ানালা থেকে ইংরেজ সৈন্য গিয়েছে মুঙ্গেরে। তার আগেই মুঙ্গের ছেড়ে পালিয়ে গেছে মীর কাসেম। পালাবার আগে চরিতার্থ করে গেছে চরম প্রতিহিংসা। হত্যা করেছে একাধিক নামী এবং দামি বন্দীকে। মুঙ্গের দুর্গের ওপর থেকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে জগৎ শেঠ মহতাব চাঁদকে। রেহাই পায়নি মহারাজ স্বরূপ চাঁদ। রেহাই পায়নি সপুত্র রাজা রাজবল্লভ সহ একাধিক রাজা জমিদার। ভাগ্যক্রমে বেঁচে গেছে একমাত্র মহারাজ কৃষ্ণচন্দ্র।